শহরের কোলাহল থেকে বহু দূরে ঘন জঙ্গলের গভীরে দাঁড়িয়ে আছে রায়চৌধুরী পরিবারের পরিত্যক্ত রাজমহল। লোকে বলে ওখানে নাকি রাত নামলে আরওয়াহ ঘুরে বেড়ায়। শোনা যায় কান্নার শব্দ, ঘুঙুরের আওয়াজ, আর মাঝে মাঝে এক পৈশাচিক হাসির প্রতিধ্বনি। আমরা চারজন বন্ধু, আমি অরুণ, একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার, আমার ক্যামেরাম্যান বিক্রম, সাউন্ড রেকর্ডিস্ট সুমন, আর আমাদের ইতিহাসবিদ বন্ধু রিয়া। আমাদের লক্ষ্য ছিল এই রাজমহলের রহস্য উদ্ঘাটন করা এবং এর উপর একটি তথ্যচিত্র তৈরি করা। স্থানীয়দের শত বারণ সত্ত্বেও আমরা এক পড়ন্ত বিকেলে সেই রাজমহলের বিশাল ফটকের সামনে এসে দাঁড়ালাম। বিশাল লোহার গেটে মরচে ধরেছে, তার উপর লতাপাতা এমনভাবে জড়িয়ে আছে যেন প্রকৃতি নিজেই কিছু একটা লুকাতে চাইছে। গেট ঠেলে ভেতরে ঢুকতেই একটা ভ্যাপসা পুরনো গন্ধ আমাদের নাকে এসে লাগল, যেন বহু বছরের জমে থাকা কষ্ট আর দীর্ঘশ্বাস বাতাসের সাথে মিশে আছে। রাজমহলটা সামনে থেকে যতটা বিশাল, ভেতরটা যেন আরও বেশি গোলকধাঁধাময়। বিশাল হলঘর, উঁচু ছাদ থেকে ঝুলছে মাকড়সার জালে ঢাকা ঝাড়বাতি, দেওয়ালে ঝোলানো মলিন হয়ে যাওয়া ছবিগুলো যেন আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা আমাদের বেস ক্যাম্প তৈরি করলাম মূল হলঘরে। বিক্রম ক্যামেরা সেট করতে করতে বলল, অরুণ, জায়গাটা কিন্তু সাংঘাতিক, প্রতিটা কোণায় যেন গল্প লুকিয়ে আছে। রিয়া দেওয়ালে আঁকা একটা ছবির দিকে তাকিয়েছিল। ছবিটা এক অপরূপা রমণীর। তার পরনে রাজকীয় পোশাক, চোখে অদ্ভুত এক তীক্ষ্ণতা। ছবির নিচে পিতলের ফলকে নাম লেখা, রানী চন্দ্রাবতী। রিয়া বলল, প্রবাদ অনুযায়ী এই রানী ছিলেন অপরূপা সুন্দরী, কিন্তু ততটাই নিষ্ঠুর। নিজের রূপ আর ক্ষমতা ধরে রাখার জন্য তিনি নাকি কালো জাদু বা তন্ত্র সাধনা করতেন। সূর্য ডুবতেই গোটা রাজমহলটা যেন অন্ধকারের চাদরে ঢেকে গেল। জেনারেটরের আলোতেও সবটা আলোকিত হচ্ছিল না। চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর আমাদের শ্বাস প্রশ্বাসের শব্দ। রাত তখন প্রায় 12টা। আমরা সবাই ক্লান্ত হয়ে বসে আছি। হঠাৎ সুমন চমকে উঠে বলল, শুনলি? কি? আমি জিজ্ঞেস করলাম। একটা ঘুঙুরের আওয়াজ, খুব ক্ষীণ, ভিসভিস করে বলল সুমন। আমরা কান খাড়া করলাম, কিন্তু কিছুই শুনতে পেলাম না। বিক্রম হেসে বলল, মনের ভুল সুমন, এত বড় বাড়িতে কত রকম আওয়াজ হয়। কিন্তু এর ঠিক আধ ঘন্টা পর ঘটল প্রথম অঘটন। আমাদের থেকে কিছুটা দূরে একটা লম্বা করিডরের শেষ প্রান্তের একটা দরজা নিজে থেকেই সশব্দে বন্ধ হয়ে গেল। আমরা সবাই চমকে উঠলাম। বিক্রম সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করে সেদিকে দৌড়ালো, কিন্তু দরজাটা ভেতর থেকে এমনভাবে বন্ধ হয়েছিল যে হাজার চেষ্টা করেও খোলা গেল না। ফিরে এসে দেখি রিয়া ফ্যাকাশে মুখে বসে আছে। সে বলল, রানী চন্দ্রাবতীর ছবির চোখ দুটো দেখেছিস? মনে হচ্ছে যেন আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা সবাই ছবিটার দিকে তাকালাম। দিনের আলোয় যা শুধু একটা ছবি মনে হচ্ছিল, রাতের অন্ধকারে জেনারেটরের কাঁপা কাঁপা আলোয় সেই চোখ দুটো যেন জীবন্ত হয়ে উঠেছে। মনে হচ্ছে ছবির ভেতর থেকে কেউ আমাদের দেখছে। তার ঠোঁটের কোণায় লেগে আছে এক বিদ্রূপের হাসি। সে রাতে আর কেউ ঘুমাতে পারলাম না। সারা রাত ধরেই চলল অদ্ভুত সব ঘটনা। কখনো মনে হচ্ছে কেউ আমাদের পাশ দিয়ে হেঁটে চলে গেল, কখনো বা উপরের তলার কোনো ঘর থেকে কিছু একটা ফেলার শব্দ। প্রতিটা শব্দ আমাদের স্নায়ুর উপর চাপ বাড়াচ্ছিল। পরদিন সকালে আমরা আরও গভীরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রিয়া পুরনো কিছু পুঁথি খুঁজে পেয়েছিল, যা সে রাত জেগে পড়ার চেষ্টা করেছে। পুঁথি থেকে জানা গেল, রানী চন্দ্রাবতী অমরত্ব লাভের জন্য এক ভয়ঙ্কর তান্ত্রিক সাধনা শুরু করেছিলেন। অমাবস্যার রাতে তিনি 108 জন কুমারী মেয়ের রক্ত দিয়ে স্নান করে নিজের যৌবন ধরে রাখতেন। কিন্তু শেষ সাধনার রাতে প্রজারা বিদ্রোহ করে এবং তাকে ওই রাজমহলেরই এক গুপ্তকক্ষে জীবন্ত কবর দেয়। পুঁথিতে লেখা ছিল, তাহার আত্মা মুক্তি পায় নাই। প্রতি অমাবস্যার রাতে সে জাগিয়া ওঠে শিকারের খোঁজে। যে তাহার মহলে প্রবেশ করে, তাহার আত্মা চিরকালের জন্য বন্দী হইয়া যায়। কথাটা শুনে আমাদের রক্ত হিমগরম হয়ে গেল। আজ ছিল অমাবস্যার ঠিক আগের রাত। আমরা সেই গুপ্তকক্ষের খোঁজ শুরু করলাম। এক পর্যায়ে একটা বিশাল বইয়ের তাকের পেছনে আমরা একটা গোপন পথের সন্ধান পেলাম। সরু স্যাঁতস্যাঁতে একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। টর্চের আলোয় আমরা নামতে শুরু করলাম। নিচে একটা ছোট ঘর, দেওয়াল জুড়ে আঁকা ভীধৎস সব তান্ত্রিক চিহ্ন।
ঘরের মাঝখানে একটা পাথরের বেদি, তার ওপর শুকনো রক্তের দাগ এখনো স্পষ্ট। আর সেই ঘরের এক কোণে ছিল একটা আয়না, সোনালি ফ্রেমে বাঁধানো। বিক্রম ক্যামেরা তাক করতেই আয়নার ভেতর একটা ছায়ামূর্তি ভেসে উঠল। একজন নারীর অববয়, কিন্তু তার মুখটা বিকৃত, চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো। একটা পৈশাচিক হাসি হেসে ছায়ামূর্তিটা মিলিয়ে গেল। আমাদের বুঝতে বাকি রইল না আমরা কার পাল্লায় পড়েছি। ভয় আমাদের গ্রাস করে ফেলছিল। আমরা ঠিক করলাম কাল সকালেই এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু আমরা জানতাম না সেই কাল সকাল আমাদের জন্য অপেক্ষা করছে না। রাত নামতে রাজমহলের আসল রূপ প্রকাশ পেল। চারিদিক থেকে ভেসে আসতে লাগল কান্নার আওয়াজ, আর্তনাদ। মনে হচ্ছিল যেন শত শত আত্মা একযোগে কাঁদছে। হঠাৎ করেই আমাদের জেনারেটরটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। আমরা নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে গেলাম। টর্চ জ্বালতেই আমরা দেখলাম হলঘরের প্রতিটি দরজায় ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তারা নড়ছে না, শুধু তাকিয়ে আছে আমাদের দিকে। হঠাৎই সেই ঘুঙ্গুরের আওয়াজ আবার শুরু হলো, এবার খুব কাছ থেকে। মনে হচ্ছে কেউ ঘুঙ্গুর পরে আমাদের চারপাশে ঘুরছে। ঠান্ডা একটা বাতাস আমাদের শরীর ছুঁয়ে গেল। রিয়া ভয়ে চিৎকার করে উঠল, ও আসছে, রানী চন্দ্রাবতী আসছে। ঠিক তখনই হলঘরের প্রধান সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে আসতে লাগল এক নারী মূর্তি। পরনে তার সেই রাজকীয় পোশাক, কিন্তু মুখটা বিভৎস, পচে গলে যাওয়া। তার চোখ দুটোই দাউ দাউ করে আগুন জ্বলছে। সে আমাদের দিকে তাকিয়ে হাসল। সেই হাসি কোনো মানুষের নয়, যেন নরকের গভীর থেকে উঠে আসা এক অশরীরী উল্লাস। বিক্রম সাহসের সাথে ক্যামেরাটা তার দিকে তাক করল, কিন্তু ক্যামেরার ভিউ ফাইন্ডারে রানীর বদলে দেখা যাচ্ছিল এক বিভৎস কঙ্কাল। রানী হাতটা বাড়াতে বিক্রমের ক্যামেরাটা সশব্দে ফেটে টুকরো টুকরো হয়ে গেল। বিক্রম ছিটকে পড়ল দূরে। তার চোখ দুটো বিস্ফারিত, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে। সুমন ভয় দৌড়ে একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমরা ভেতর থেকে তার গোঙানির শব্দ শুনতে পেলাম। তারপর সব চুপ। রানী এবার আমার আর রিয়ার দিকে এগিয়ে আসতে লাগল। তার প্রতিটা পদক্ষেপে ঘুঙ্গুরের শব্দ আমাদের হৃৎপিণ্ডে হাতুড়ির মতো আঘাত করছিল। রিয়া পুঁথিটা আঁকড়ে ধরে কাঁপতে কাঁপতে বলল, অরুণ, পুঁথিতে লেখা আছে ওর শক্তি ওই আয়নাটাতে, ওই আয়না ভাঙতে হবে। কিন্তু সে গুপ্তকক্ষ তো ইঞ্চে, এই পিশাচকে পাশ কাটিয়ে আমরা যাব কিভাবে? রানী প্রায় আমাদের কাছে চলে এসেছে। তার বরফ শীতল নিঃশ্বাস আমি অনুভব করতে পারছিলাম। হঠাৎ রিয়া চিৎকার করে আমার হাত থেকে টর্চটা নিয়ে রানীর চোখে ফেলল। তীব্র আলোতে রানী যন্ত্রণায় চিৎকার করে পিছিয়ে গেল। রিয়া চেঁচিয়ে বলল, পালাও অরুণ, আয়নাটা ভেঙে ফেলো, আমি ওকে আটকাচ্ছি। আমি জানি এটা আত্মহত্যার শামিল, কিন্তু আর কোনো উপায় ছিল না। আমি দৌড়ে সেই গোপন সিঁড়ির দিকে গেলাম। পিছনে শুনতে পেলাম রিয়ার আর্তনাদ আর রানীর পৈশাচিক হাসি। নিচে নেমে আমি সেই আয়নাটার সামনে দাঁড়ালাম। আয়নার ভেতরে রিয়ার ছায়া দেখতে পেলাম। তার আত্মাটা যেন আয়নার ভেতরে বন্দী হয়ে যাচ্ছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে পাশে থাকা একটা লোহার রড তুলে নিয়ে সর্বশক্তি দিয়ে আয়নার উপর আঘাত করলাম। কাঁচ ভাঙার বিকট শব্দে সাথে সাথে গোটা রাজমহলটা যেন কেঁপে উঠল। ওপর থেকে রানী চন্দ্রাবতীর এক আকাশ কাঁপানো আর্তনাদ ভেসে এলো, যা ক্রমশ মিলিয়ে গেল। আমি টলতে টলতে উপরে উঠে এলাম। হলঘরে রিয়া পড়ে আছে। তার শরীর ঠান্ডা, কিন্তু শ্বাস চলছে। বিক্রম আর সুমনের কোনো সাড়া নেই। আমি কোনো মতে রিয়াকে টেনে তুলে রাজমহলের বাইরে বেরিয়ে এলাম। পেছনে তখন রাজমহলটা যেন নিজেই ধসে পড়ছে। আমরা বেঁচে ফিরেছিলাম, কিন্তু পুরোপুরি নয়। রিয়া মাস ধরে কোমায় ছিল। জ্ঞান ফেরার পর সে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। সারাক্ষণ বিড়বিড় করে বলে, আয়নার ভেতর থেকে ও এখনও তাকিয়ে আছে। বিক্রম আর সুমনের দেহ আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করে বলেছিল তারা হয়তো জঙ্গলে হারিয়ে গেছে। কিন্তু আমি জানি তাদের আত্মা আজও সেই রাজমহলে বন্দী। আর আমি সেই রাতের কথা কাউকে বোঝাতে পারিনি। সবাই আমাকে পাগল ভাবে। কিন্তু প্রতি অমাবস্যার রাতে আমি আজও আমার ঘরের কোণে একটা ছায়া মূর্তি দেখতে পাই, আর শুনতে পাই সেই ক্ষীণ ঘুঙ্গুরের আওয়াজ। আয়নাটা ভেঙে আমি রানীকে হয়তো দুর্বল করে দিয়েছি, কিন্তু পুরোপুরি শেষ করতে পারিনি। তার অভিশাপের একটা অংশ শায়দ
আমার সাথেই ফিরে এসেছে। সে অপেক্ষা করছে আবার শক্তিশালী হবার জন্য। আর আমি অপেক্ষা করছি আমার শেষ দিনের জন্য। কারণ আমি জানি রাজমহলের খেলা এখনও শেষ হয়নি, বরং আসল খেলাটা তো সবে শুরু হয়েছে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।